জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজ আরিফিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণ চলছে। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। চাকসু ভবন থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। সকাল থেকে এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে কি, কয়দিন চলবে ফর্ম বিতরণ কার্যক্রম জানাবেন। সকাল 9:30 থেকেই মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যে প্রাপ্ত তথ্য অর্থাৎ দুপুর 12:30টায় মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছে এবং সেটি 2:30 পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণের কার্যক্রম বন্ধ থাকবে। দুপুর 12:30 পর্যন্ত আমরা এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি, কেন্দ্রীয় সংসদে মোট 7 জন বিভিন্ন পদে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এর বাইরে হল সংসদে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে যদি বলি যে ভিপি পদে 3 জন এবং জিএস পদে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি পদে একজন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেক্রেটারি পদে একজন এবং ক্রীড়া সম্পাদক পদে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এর বাইরে হল সংসদে এএফ রহমান হল থেকে একজন দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এর বাইরে আমরা দেখেছি যে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্টের যে ঐক্যবদ্ধ প্যানেল, সেই ঐক্যবদ্ধ প্যানেলের থেকে যারা নির্বাচন করবেন তাদের মধ্যে থেকে অনেকেই এসেছেন, তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। যেহেতু এখন বিরতি চলছে, বিরতির পরে হয়তো তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। সেখানে আমরা দেখেছি ভিপি এবং জিএস পদপ্রার্থী যারা রয়েছেন দুজনেই এসেছেন এবং তারা কিন্তু এই যে বিরতি রয়েছে সেই বিরতির পরে তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এখান থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন তারা কিন্তু এই মনোনয়নপত্রের যে রসিদ, সেই রসিদ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়ে তাদেরকে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে এবং সেখানে যে ডোপ টেস্টের রসিদ যেটি থাকবে সেটি কিন্তু মনোনয়নপত্রের সঙ্গে তাদেরকে জমা দিতে বলা হয়েছে এবং মনোনয়নপত্রের জন্য কেন্দ্রীয় সংসদে 300 টাকা এবং হল সংসদে 200 টাকা করে গুনতে হচ্ছে শিক্ষার্থীদেরকে এবং শিক্ষার্থীরা বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ বা মনোনয়নপত্র দেওয়ার যে ব্যবস্থা সেটিতে তারা এখন পর্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে নির্বাচনের শেষ পর্যন্ত যাতে প্রশাসন নিরপেক্ষ থেকে সকল যে পদপ্রার্থী বা প্রার্থিতা করবে সকল প্রার্থীর যাতে সমান অধিকার নিশ্চিত করেন সেই দাবিটি কিন্তু শিক্ষার্থীরা জানাচ্ছেন। চাকসুর মনোনয়ন ফর্ম বিতরণের সবশেষ খবর জানাচ্ছিলেন শোয়েব রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে আজ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কখন থেকে শুরু হবে জানাবেন। মাহফুজ, সকাল থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়, বিশেষ করে টুকিটুকি চত্বর, পরিবহন মার্কেট সহ অন্যান্য যেসব জায়গায় শিক্ষার্থীরা বেশি জমায়েত করে সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরাও কিন্তু ইতিমধ্যে অবস্থান করছেন, কারণ আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনকে ঘিরেই তাদের যে প্রচারণা সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে প্যানেলের যেসব প্রার্থী আছেন, পাশাপাশি স্বতন্ত্র যেসব প্রার্থী আছেন, রাকসুর কেন্দ্রীয় এবং সিনেটের প্রতিদ্বন্দ্বিতা যারা করবেন তাদেরকে নিয়ে মূলত সিনেট ভবনে বেলা 3টায় একটি মিটিংয়ের আয়োজন করেছেন। সেখানে তারা মূলত প্রার্থীদের যে ব্যালট নাম্বার সেটি কিন্তু লটারির মাধ্যমে সেই ব্যালট নাম্বারটি কিন্তু দেবেন। তার পরপরই কিন্তু এখানে প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা সেটিও কিন্তু প্রকাশ করা হবে। এই চূড়ান্ত তালিকা পাওয়ার পর এবং ব্যালট নম্বর পাওয়ার পরে কিন্তু মূলত শিক্ষার্থীরা সহ এবং প্রার্থী যারা আছেন তারা কিন্তু তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাবেন। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট সেখানে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছেন, পাশাপাশি যেসব প্রার্থী আছেন তারাও কিন্তু সৌজন্য সাক্ষাৎ করছেন এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স নামে যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের নিয়ে একটি প্ল্যাটফর্ম, তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে এবং সেখানে তারা মূলত যারা লেজুরবৃত্তি দলের হয়ে প্যানেলে অংশগ্রহণ করেছে তাদের বিষয়ে কিছু অভিযোগ তারা উত্থাপন করছেন এবং সেখানে অভিযোগের যে জায়গাটি সেটি হচ্ছে নির্বাচনী প্রচারণার জন্য তারা যে অর্থ বা যেসব সামগ্রী বিতরণ করবেন এমনটা আশঙ্কা করছেন, যাতে এখানে প্রার্থীদের নির্দিষ্ট একটি টাকা বা নির্দিষ্ট একটি পরিমাণ অ্যামাউন্ট যাতে নির্ধারণ করে দেওয়া হয়, পরবর্তীতে যাতে এই সমস্যাটা না হয় এবং শিক্ষার্থীরা সহ এবং যারা এখানে স্বতন্ত্র প্রার্থী আছে তারাও যাতে একটা লেভেল প্লেয়িং ফিল্ডে কাজ করতে পারে, প্রচারণা চালাইতে পারে, এমনটা কিন্তু তারা বলছেন। মাহফুজ, এখন পর্যন্ত আমার কাছে রাকসু নির্বাচনের এই ছিল সবশেষ তথ্য। রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন মারুফ হাসান।
ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে 5 জন হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। শীর্ষ 3 পদে থাকা ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খানের সাথে আছেন পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্না, যা গেজেট আকারে শিগগিরই প্রকাশ হবে। সকাল 9টায় ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। জেনারেল মেম্বার যেহেতু সবাই জেনারেল মেম্বার, এখানে কম্পারিজন করা কঠিন। তো যিনি বেশি ভোট পেয়েছেন, সবচাইতে বেশি সর্বাধিক, তাকেই আমরা সিনেটে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি। তিনি হচ্ছে সাবিকুন নাহার তামান্না, যিনি পরিবহন সম্পাদকে যিনি নির্বাচিত হয়েছেন, তাকে আমরা অন্যতম আরেকজন যাতে তাদের প্রতিনিধিত্ব করতে পারে। মোট 5 জন হচ্ছে, তিনি আসিফ আবদুল্লাহ, এই মোট 5 জন সিনেটে থাকবেন। আমরা কেউ জয় বা পরাজয় হয়নি, হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব, তাদের কথা শোনার চেষ্টা করব। মানুষের জন্ম চাকরি করার জন্য নয়, উদ্যোক্তা হওয়ার জন্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের PKSF ভবন 2-এর উদ্বোধন করে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, PKSF পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে। সেই সুযোগটা নিল কিনা? এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে, বহু রকম, আমরা তালিকাও করে রাখি নাই কারো, এরকম পর্যায়ে গেছি আমরা। কাজে আরো সুযোগ আসছে বড় রকমের প্রযুক্তির কারণে। একটা বড় কারণ হলো প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় নিলেন লালন কন্যা হিসেবে খ্যাত ফরিদা পারভিন। বৃষ্টিস্নাত সকালে শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ আনা হয় শহীদ মিনারে। সেখানে প্রথমেই শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়। এরপর একে একে বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কণ্ঠশিল্পী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই কণ্ঠশিল্পীকে। লালন সঙ্গীতের পাশাপাশি আধুনিক বাংলা গান ও নজরুল সঙ্গীতে তার দখল ছিল চোখে পড়ার মতো। তার বিদায়ে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন শেষ শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। আমাদের সংস্কৃতির জগতের, এমনকি বিশ্বব্যাপী যে সংস্কৃতির জগৎ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্য নিয়ে, সেই জগতের উনি একদম উজ্জ্বল নক্ষত্র। তার মতো সঙ্গীত শিল্পী এটা তো আর যুগে যুগে আসবে না। আপনারা জানেন যে তিনি, তাকে সবাই বলতো লালন সম্রাজ্ঞী। তো এটা অপূরণীয় ক্ষতি। লালন সাহেবের গানকে আমাদের নগরের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আমরা নাগরিক যারা নগরে যারা থাকি তাদের সাথে পরিচয় করেছে এবং সারা বিশ্বে ওনার মাধ্যমে লালনের গানের একটা বিশাল প্রচার এবং প্রসার হয়েছে। ফরিদপুর 4 সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে পঞ্চম দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এছাড়া ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল রুটের রেলপথও অবরোধ করা হয়েছে। এতে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধ চলছে। সকাল 6টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। সকাল থেকে উপজেলার সকল দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। আঞ্চলিক সড়কগুলোতেও নেই যান চলাচল। দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। এতে জনদুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে বাগেরহাটবাসী। সকাল 9টা থেকে বাগেরহাটে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এই আন্দোলন চলবে, রক্ত দিয়ে রক্ত দেব, উদ্ধার করে ভাঙ্গাই থাকতে চাই। আমাদের ভাঙ্গা থানা 12টি ইউনিয়নে গঠিত। এই 2টি ইউনিয়ন আলগি এবং হামিদি কেটে নেওয়া হয়েছে। আমরা এই নগরকান্দা সালতে যাব না যতক্ষণ পর্যন্ত কি আমাদের দাবি না মানবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ঘাট, ট্রেন, যত যা কিছু আছে সব স্থায়ীভাবে বন্ধ করে দেব। জীবন লাগে জীবন দেবো, রক্ত লাগে রক্ত দেবো, তবু আমরা 2টা ইউনিয়ন আলাদা হতে দেব না। যদি বেড়ার সাথে থেকে আলাদা করতেই হয়, আমাদের রক্তর পর দিয়ে
হেঁটে যা আলাদা করতে হবে। বেড়ার সাথে আমরা পূর্ণ যেভাবে আগে ছিলাম আমরা ওইভাবে থাকতে চাই। বাংলাদেশে জন্মের পরের থেকে বেড়াসাথিয়া যে সময় পার্লামেন্ট শুরু হয় বেড়াসাথিয়া এক ছিল। বেড়াসাথিয়ার যে পাবনা একের আসন ছিল সেই আসনটা পূর্ণবহাল করতে হবে। বিকেলের মধ্যে ফরিদপুরের সড়ক ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি বলেন, আন্দোলন করার অধিকার সবার আছে, তবে লাখ লাখ মানুষকে ভোগান্তিতে ফেলে কোনোভাবেই সেটা যৌক্তিক মানা যায় না। ফরিদপুরে মনে হয় 2টা ইউনিয়ন আগের যে সংসদীয় আসনে ছিল ওইটা থেকে মনে হয় আরেকটা সংসদীয় আসনে দিয়ে দিয়েছে। এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই। এটা হলো ইলেকশন কমিশন এটা তারা করছে এবং এটা তারা পরে আবার তাদের শুনছে, যুক্তিতর্ক দেওয়ার পরও তারা সবাই বসে এটা নির্ধারণ করছে। এখন এই নির্ধারণটা নিয়ে ওই এলাকার লোকজনের ভিতরে একটাই তাদের যদি কোনো রকমের ক্ষোভ থাকে এটা তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু এটার জন্য এই জনকে ইসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তিযুক্ত না। গত বছর 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। সূচনা বক্তব্য চিফ প্রসিকিউটর বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। এই তথ্য প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। চলতি মাসের 29 তারিখের মধ্যেই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে প্রসিকিউশন। এছাড়া এদিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার 5 দিনের সাক্ষ্য গ্রহণ ও ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলের 6 জনকে হত্যা মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আগামী 16 ডিসেম্বরের পর থেকে বাণিজ্যিক ভূমি নিবন্ধন শতভাগ অনলাইনে করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। আশিক চৌধুরী বলেন, সরকারি প্রতিষ্ঠানে ম্যানুয়াল সার্ভিস চালু থাকা পর্যন্ত ডিজিটাল সেবা কার্যকর হবে না। এজন্য বিডার সব কার্যক্রমকে ধাপে ধাপে ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। জানান, ডিজিটাল সেবা গ্রহণে সেবাগ্রহীতাদের আগ্রহ তুলনামূলক কম থাকায় এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। চলতি বছরেই এ বিষয়ে পাইলট প্রকল্প নেওয়া হবে। এ সময় বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মে নতুন করে নিবন্ধন অধিদপ্তরের 5টি সেবা যুক্ত করার কার্যক্রম উদ্বোধন করা হয়। এখন থেকে ভূমি নিবন্ধন ও লাইসেন্স সহ বিভিন্ন সেবা অনলাইনে পাবেন বিনিয়োগকারীরা। ব্যবসা সংক্রান্ত যাবতীয় সরকারি সুবিধা বা যাবতীয় সরকারি সার্ভিস যেগুলা, সেই সার্ভিসগুলা একটা ডিজিটাল সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে আমরা প্রোভাইড করবো। এই এখন যেভাবে আমরা করি এটা আসলে খুবই কনফিউজিং সবার জন্য। আমাদের জন্য কনফিউজিং, ব্যবসার জন্য তো অবশ্যই কনফিউজিং, আমার নিজের জন্য কনফিউজিং, আমিও নিজে ঠিক শিওর না যে এটা কিভাবে কাজ করে। সো মিডিয়াম টু লং টার্মের মধ্যে আপনারা একটা ম্যাটেরিয়াল চেঞ্জ দেখতে পারবেন। এটা নিয়ে আসলে অলরেডি ব্যাক এন্ডে একটা কাজ করা হচ্ছে। নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মার নির্দেশে আন্দোলনরত জেনজি শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক এক সংসদ সদস্য। চিফ ডিস্ট্রিক্ট অফিসার দিল কুমার তামাং এর কাছে এই নিয়ে আনুষ্ঠানিক একটি অভিযোগপত্র জমা দিয়েছেন কপিলাবস্তুর সাবেক পার্লামেন্ট মেম্বার অভিষেক প্রতাপ শাহ। সেখানে বলা হয়েছে, আন্দোলন থামাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের শিক্ষার্থীদের ওপর ওপেন ফায়ারের নির্দেশ দেন ক্ষমতাচ্যুত ওলি। নেপাল নিউজ জানিয়েছে, নিহত ও গুরুতর আহত জেনজি শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করেছেন সাবেক সংসদ সদস্য। এদিকে নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তনে রাষ্ট্রপতিকে চাপ দিচ্ছে নেপালের 8টি রাজনৈতিক দল। নেপালি কংগ্রেস, সিপিএন, ইউএমএল, মাওয়িস্ট সেন্টার সহ প্রথম সারির রাজনৈতিক দলগুলোর অভিযোগ, সংসদ বিলুপ্ত করার সিদ্ধান্ত অসাংবিধানিক।
সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো রাশিয়া থেকে তেল কেনা বাদ দেওয়া সহ সুনির্দিষ্ট কিছু শর্ত মানলে মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত ওয়াশিংটন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইউক্রেনে যুদ্ধ বন্ধ ইস্যুতে সমঝোতায় আসতে বারবার রাশিয়াকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু ক্রেমলিন এই নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখানোয় এবার মস্কোর উপর বড় ধরনের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়া থেকে খনিজ তেল কেনা বন্ধ না করলে ন্যাটোকে চীনের ওপর 50 থেকে 100% শুল্ক আরোপের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের পর রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। এই তালিকায় তৃতীয় স্থানে আছে তুরস্ক। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 32 সদস্য রাষ্ট্রের মধ্যে তুরস্ক ছাড়াও মস্কো থেকে খনিজ তেল আমদানি করে হাঙ্গেরি ও স্লোভাকিয়া। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।